নমস্কার। বঙ্গভঙ্গ অবিভক্ত বাংলার তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পূর্ব বাংলার সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থাপনা থাকার এবং জনগণের ভাগ্যোন্নয়নের উদ্দেশ্যে লর্ড কার্জন এই উদ্যোগ গ্রহণ করেন। এই ঘটনা হিন্দু মুসলমানের মধ্যে তীব্র আন্দোলন সৃষ্টি করে। আজ 16ই অক্টোবর থেকে প্রায় 115 বছর আগে 1905 সালের 16ই আগস্ট বঙ্গভঙ্গ সংগঠিত হয়। এই নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের আলোচ্য বিষয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সামাজিক তাৎপর্য। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ভারতবর্ষের জনমানসে জাতীয়বাদী চেতনার উন্মেষ ও সংঘবদ্ধ মানসিকতা বিকাশের ইতিবৃত্তে বঙ্গবিচ্ছেদ এক উল্লেখযোগ্য ঘটনা। 1905 সালের 16ই অক্টোবর ইংরেজ শাসিত পরাধীন ভারতবর্ষের বঙ্গভূমিকে ভঙ্গ করে বাংলার স্বাধীনতা সংগ্রামকে স্তব্ধ করে দেওয়ার জন্য বঙ্গভঙ্গ আইন বলবৎ হলো। এর বিরুদ্ধে গর্জে উঠল সারা বাংলার মানুষ। সারা কলকাতা জুড়ে পালিত হলো অরন্দন। এই বঙ্গভঙ্গ আইনের জনক হলেন সেই সময়কার ইংরেজ শাসিত ভারতবর্ষের সর্বা ভাইরস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের বড়লাট লর্ড কার্জন অফ কোটেলস্টোন, যিনি লর্ড কার্জন হিসাবে বেশি পরিচিত। তিনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের চূড়ান্ত প্রতিক্রিয়াশীল দল বা উগ্র জাতীয়বাদের প্রতিনিধি। তার নীতি ছিল জাতীয় আন্দোলনের নির্মম দমন আর উন্মুক্ত বর্ণ বিদ্বেষের লক্ষ্যে পরিচালিত করা। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার রচিত ইতিহাস থেকে জানা যায় 1874 সালে আসাম এবং বঙ্গ ভাষাভাষী গোয়ালপাড়া, কাছাড় ও শ্রীহট্ট নিয়ে একটি ভিন্ন প্রদেশ গঠিত হয় এবং একজন চিফ কমিশনের হাতে তার শাসনভার ন্যস্ত হয়। বঙ্গদেশের অবশিষ্ট অংশের পরিমাণ ছিল 1,89,900 বর্গমাইল। লোক সংখ্যা ছিল 7,85,00,000। রাজস্ব আদায় হতো 11 কোটি টাকারও বেশি। এত বড় প্রদেশ একজনের পক্ষে শাসন করা দুঃসাধ্য বিবেচিত হয়। তার প্রতিকারের জন্য অনেক রকম আলোচনা, বিতর্ক এবং নানা রকম প্রস্তাব গ্রহণ করা হয়। লর্ড কার্জন এদেশ বড়লাট হয়ে আসার পর এই কাজে বিশেষ দৃষ্টি দেন। 1903 সালের শেষ ভাগে তিনি প্রস্তাব দেন চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা ও ময়মনসিংহ জেলা আসাম প্রদেশের অন্তর্ভুক্ত করার জন্য। এর ফলে বাংলা যাদের মাতৃভাষা তারা দুটি পৃথক দেশের অধিবাসী হবে। এই কারণে ওই প্রস্তাবের বিরুদ্ধে তুমুল আন্দোলন শুরু হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, জমিদার ও হিন্দু মুসলমান সকলে প্রস্তাবের বিরোধিতায় এগিয়ে আসেন। আন্দোলন তীব্র আকার ধারণ করে। ব্যাঙ্গালোরের ঐক্যবদ্ধ আন্দোলনে তাদের জাতীয় সংহতির গুরুত্ব উপলব্ধি করে কার্জনের মনে আশঙ্কা হয় যে এটি গুরুতর বিপদের কারণ হয়ে উঠতে পারে, সুতরাং এর অঙ্কুরে বিনাশ প্রয়োজন। এই প্রয়োজনে তিনি ঠিক করেন যে সারা উত্তর ও পূর্ববঙ্গ আসামের সঙ্গে যুক্ত করে একটি এবং পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা নিয়ে আরেকটি মোট দুটি ছোট লাট শাসিত প্রদেশ গঠন করবেন, যার পরিণাম হবে শিক্ষায় দীক্ষায় অধিক উন্নত হিন্দু মুসলিম বাঙালিরা দুই প্রদেশে সংখ্যালঘুতে পরিণত হবে। অন্যদিকে মুসলমানরা পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তাদের ক্ষমতা বাড়বে। তিনি মুসলমানদের এই সম্ভাবনা দেখে তাদের প্রস্তাবের পক্ষপাতী করে তুললেন। তাছাড়াও ঢাকার নবাবকে অল্প সুদে বহু টাকা কর্য দিয়ে এবং নতুন প্রদেশে তার গৌরব ক্ষমতা বাড়ার লোভ দেখে তাকে বঙ্গভঙ্গ প্রস্তাবের প্রধান সমর্থনকারী রূপে খাড়া করলেন। হিন্দু মুসলমানের মধ্যে এই যে বিভেদ নীতি কার্জন প্রবর্তন করলেন, ক্রমশ তাই ইংরেজ রাজনীতির একটি প্রধান ও চিরন্তন অঙ্গস্বরূপ হয়ে দাঁড়ালো।
যার সুদূর প্রসারী ফলরূপে পাকিস্তানের সৃষ্টি হয়। তার জন্য ইংরেজ সরকার ঢাকার নবাব সালিমুল্লাহকে ও তার সাহায্যে মুসলমান সম্প্রদায়কে বঙ্গভঙ্গ আন্দোলন থেকে নিবৃত্ত করে ক্রমে ক্রমে তাদের আন্দোলনে বিরোধী করে তুলতে পেরেছিলেন। ফলে তার দ্বারা প্রমাণিত হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলন সমগ্র বাঙালির নয়, মূলত এটি বাঙালি হিন্দুদেরই। অবশ্য তবু কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। লর্ড কার্জন বাঙালি হিন্দুদের প্রতি কী রকম বিদ্বেষ পরায়ণ ছিলেন তার উদাহরণ হলো 1904 সালের 17 জানুয়ারি তারিখে ভারতের সেক্রেটারি অফ স্টেট বডরিককে লেখা একটি চিঠিতে। তাতে তিনি লিখেছিলেন, বাঙালিরা মনে করে তারা একটি জাতি এবং স্বপ্ন দেখে যে ইংরেজদিগকে তাড়াইয়া কলিকাতা রাজভবনে একজন বাঙালি বাবুই বড়লাট হইয়া বাস করিবেন। বঙ্গভঙ্গ হইলে তাদের রাজনৈতিক প্রাধান্য নষ্ট হবে এবং স্বপ্ন ভাঙ্গিয়া যাইবে। এরকম চিঠি পেয়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন প্রবলভাবে দেখা দেয়। বঙ্গকে বিভক্ত করে সোনারপুর উড়িষ্যাকে পৃথক করে। কিন্তু তখন কার্জন রাগে গর্জন করে তাকে লিখলেন, এই ব্যবস্থা অবলম্বন করিলে বাঙালিদের ঐক্য বাড়িবে এবং অনিষ্ট বন্ধ করার জন্য আমরা বঙ্গভঙ্গ করিতে চাই তাহা আরও বৃদ্ধি পাইবে। ফলে বঙ্গভঙ্গ সংকল্পে ধীর কার্জনের জয় হয়। পক্ষান্তরে বঙ্গভঙ্গ রদ করার জন্য বাঙালিদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। অন্যদিকে সরকারও এই আন্দোলনকে বন্ধ করে যথাসাধ্য পর দমন ও পীড়নের ব্যবস্থা করে। বেঙ্গলি, ইংলিশম্যান, পাইওনিয়র, হিতবাদী, সন্ধ্যা, সঞ্জীবিনী প্রভৃতি দেশি বিদেশি পত্রপত্রিকায় বঙ্গভঙ্গে বিরোধিতা ও নিন্দা করে তীব্র ভাষায় ইংরেজদের চক্রান্তের বিরুদ্ধে প্রবন্ধ প্রকাশিত হতে লাগল। খোদ ইংল্যান্ডে কোনো কোনো পত্রিকা বঙ্গভঙ্গের নিন্দায় মুখর হয়ে উঠল। জাতীয়বাদী শক্তি বঙ্গভঙ্গের চ্যালেঞ্জকে কেন্দ্র করে প্রতিবাদ স্বাধীনতা সংগ্রামীর স্লোগানে রূপান্তরিত করে তুলল। 1905 সালের 5ই জুলাই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলনের চেহারা নিতে শুরু করে। প্রথম থেকে বাংলার হিন্দু মুসলমান সম্প্রদায় আন্দোলনে অংশগ্রহণ করে। নরমপন্থীরা অবশ্য পিছিয়ে রইল। সংখ্যিত জমিদার ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীও সবার সঙ্গে পা মেলায়। রাখিবন্ধন, অরন্দন, বঙ্গলক্ষ্মীর ব্রতকথায় উদ্দোলিত হয়ে উঠেছিল সারা বাংলার মানুষ। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সর্বক্ষেত্রে ঘটেছিল নিজস্ব ধারার প্রকাশ। বাংলার মহিলারা এই আন্দোলনে নানাভাবে অংশগ্রহণ করেছিলেন। ছাত্ররা গ্রহণ করেছিল সক্রিয় ভূমিকা। খুলনার বাগেরহাটে কৃষ্ণকুমার মিত্র, মতিলাল ঘোষ প্রমুখের নেতৃত্বে ইংরেজদের পণ্য বয়কটের প্রস্তাব গৃহীত হল। অবৈতনিক সরকারি পদ ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সদস্যপদ ত্যাগ ও জাতীয় শোক পালনের প্রস্তাব গৃহীত হল। কলকাতায় টাউন হলে বয়কট ও স্বদেশী শপথ গ্রহণকারী ছাত্র সমাজ এক সমাবেশে অংশগ্রহণ করে। বাংলার সীমানা ছাড়িয়ে ভারতের নানা প্রান্তে বয়কট ও স্বদেশীর কর্মসূচি ছড়িয়ে পড়ে। বাংলার বাইরে পাঞ্জাব, বোম্বাই, মাদ্রাজ, যুক্তরাজ্য, উড়িষ্যা, আসাম প্রভৃতি স্থানে আগুন ছড়িয়ে পড়ে। তখন শুরু হয় দমন নীতির প্রকোপ। পণ্য বর্জনের বয়কট আন্দোলন অরবিন্দের লেখনীতে বন্দে মাতরম ধ্বনির মাধ্যমে নানা মাত্রা পেল। বিদেশি শাসন বর্জনের সঙ্গে ঐক্য চাই হলো স্বদেশী আন্দোলনের সূচনা। বয়কটকে কেন্দ্র করে বিধি বস্ত্রের বন্যী উৎসব, এমনকি স্বদেশের নামে নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী পরিহার আন্দোলনের প্রথম পর্যায়ে বেশ কৌতুকদীপ্ত ও বিরূপতায় জনক হয়ে উঠেছিল। গ্রামগঞ্জে বা শহরে নেপথ্যে ক্রমবর্ধমান আন্দোলনের সুযোগ নিয়ে এক স্বার্থান্বেষী কপট নেতা গোপনীয়তা, সততা ও ছলচাতুরীর আশ্রয়ে অনেককে বিপদগামী করেছে। অনেক প্রাণোদনার উৎস স্বদেশী উদ্দীপক সঙ্গীতের অন্যতম স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের এই আন্দোলনের আবেগে গাইলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথের উদ্যোগে
এবং দীনেন্দ্রনাথের নেতৃত্বে রোজ সকালে স্বদেশী গান গেয়ে ন্যাশনাল ফান্ডের জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করা হলো। স্বদেশী বা ন্যাশনাল ফান্ডের যে উদ্যোগ শুরু হয়েছিল শান্তিনিকেতনে, দিল্লিতে ও কলকাতায়, তা চূড়ান্ত করা হয়েছিল 1905 সালে 12 অক্টোবর ময়মনসিংহ জেলার মুরাগাছায় মহারাজা সূর্যকান্ত আচার্য আলিপুরে বাসভবনে। বঙ্গভঙ্গ প্রতিরোধের মাঝ থেকে আরেকটি তাৎপর্যপূর্ণ প্রবণতার উন্মেষ ঘটে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে এবং রেলপথে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে যেমন খড়গপুর, আসানসোল ও জামালপুরে 1903 সাল থেকে 1908 সালের মধ্যে শ্রমিকদের অসন্তোষ দানা বেঁধে ওঠে এবং সংগঠিত হয় শ্রমিকদের ধর্মঘট। ব্রিটিশ শাসকরা স্বদেশী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ধর্মঘটগুলিকে রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। চাকরির শর্তাবলীর ও দ্রব্যমূল্য বৃদ্ধির মতো নির্দিষ্ট অর্থনৈতিক প্রসঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল রেল প্রশাসনের ও কারখানার ব্রিটিশ শাসকদের বাঙালি কর্মচারী শ্রমিকদের প্রতি ক্রমবর্ধমান জাতিবিদ্বেষ। শ্রমিকদের অসন্তোষ ট্রেড ইউনিয়নের মাধ্যমে সংগঠিত হয়ে প্রথম সার্থক রূপ পরিগ্রহ করেছিল 1906 সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 2 মাসব্যাপী স্ট্রাইককে, যার লক্ষ্যবস্তু ছিল ইস্ট ইন্ডিয়া রেলপথের ইংরেজ প্রশাসক গোষ্ঠী বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নানাবিধ বৈশিষ্ট্য সামাজিক তাৎপর্য সত্ত্বেও দু ধরনের সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়েছিল। স্বদেশী আন্দোলন বয়কট, জাতীয় শিক্ষা সমিতি সংগঠন ও ট্রেড ইউনিয়নের মাঝ দিয়ে শহর গ্রামাঞ্চলে ব্যক্ত হলেও আন্দোলনের নেতারা বিশাল কৃষক সমাজের আশু ও দূরপাল্লার সমস্যাগুলি নিরসনে দীর্ঘস্থায়ী কর্মসূচি উপস্থাপিত করতে সমর্থ হননি। ইংরেজ শাসনে জর্জরিত কৃষক শ্রেণীর সঙ্গে দূরত্ব ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রথম দুর্বলতা। কৃষক সমাজের সঙ্গে স্বদেশী আন্দোলনের নেতাদের কোনো পরিচয় ছিল না, তা নয়। কৃষকরা এই আন্দোলনের দর্শকের ভূমিকায় থেকেছেন সংস্কৃত হয়ে। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চলেছিল বহুদিন। অর্থাৎ যে জাতীয়বাদ একটি শ্রেণীর আশা-আকাঙ্ক্ষার অভিব্যক্তি ছিল, তাই বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে তা হয়ে উঠল স্বাধীনতা সংগ্রামের শপথ। বঙ্গভঙ্গের তিক্ত অভিজ্ঞতায় হতবাক কার্জন 1905 সালে দেশে ফেরার উদারপন্থীরা বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করল। গুরু গ্লাডস্টোনের জীবনীকার লর্ড মোরলি তখন ভারত সচিব হলেন। তখন তিনি বৃদ্ধ, মিটমিটে, একগুঁয়ে, কিন্তু ভারতের বড়লাট হিসাবে পেয়ে গেলেন কানাডার প্রত্যাগত বহুদর্শী বিচক্ষণ লর্ড মিন্টুকে। দুজনের পরামর্শে মল্লি মিন্টু শাসন সংস্কারের মধ্য দিয়ে রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণীকে টানার চেষ্টা করে। এতে মুসলমানদের কিছু বিশেষ সুযোগ দেওয়া হয়, কারণ 3 বছর আগে মুসলিম লীগ জন্ম নিয়েছে। গোখেল কাউন্সিলে এসে প্রথমেই সার্বিক প্রাথমিক শিক্ষা প্রচলনের প্রস্তাব করলেন। 1910 সালে মিন্টুর উত্তরসূরি হয়ে উঠলে গেলেন লর্ড হার্ডিঞ্জ, অভিজ্ঞ, সাহসী এবং বিচক্ষণ ব্যক্তি। রাজ্যাভিষেক উপলক্ষে রাজার রানীর উপস্থিতিতে দিল্লিতে অনুষ্ঠিত দরবারে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলো। রাজধানী কলকাতা থেকে নিয়ে যাওয়া হলো দিল্লিতে। আসাম আলাদা হয়ে গেল। বিহার, উড়িষ্যা মিলে একটি আলাদা প্রদেশ হলো, যার রাজধানী হলো পাটনা। 2 বাংলা এক হয়ে ছোটলাটের জন্য একটি আলাদা প্রদেশ হলো। 1905 সালে বঙ্গভঙ্গ এবং 1911 সালে 2 বাংলা জোড়া লাগা। এই 6 বছরের ব্যবধানে বাংলা তথা ভারতের জাতীয় জীবনে যে পরিবর্তন দেখা দেয়, তার ফল সুদূর প্রসারী। বঙ্গভঙ্গ রদ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অপূর্ণতা, ব্যর্থতা ও বিচ্যুতির ফলে আন্দোলন শেষের দিকে স্তিমিত হয়ে এসেছিলেন। মূলত মধ্যস্বত্বভোগী মধ্যবিত্তদের নেতৃত্ব জমিদার শ্রেণীর সমর্থনে এই আন্দোলনের উদ্ভব ও পরিপুষ্ট। কৃষিপ্রধান দেশে কৃষক শ্রেণীকে সংগঠিত শক্তিরূপে গড়ে তোলার কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। এখানেই আন্দোলনের সীমাবদ্ধ দুর্বলতা ধরা পড়ে। সাম্প্রদায়িকতা মাথাচাড়া দেয়।
অরাজকতা দেখা যায়। অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব আন্দোলন থেকে সরে এসে সরকারের সহায়ক হন। সন্ত্রাসবাদীদের প্রভাব রোধ করতে দমন নীতির মোকাবিলায় আন্দোলনের একটি ধারা নেপথ্যে সরে যায়। আপামর জনসাধারণকে আন্দোলনে সামিল ও সংগঠিত করার মতো জননেতৃত্বের উদ্ভব হয়নি। প্রথমত, ছাত্র সমাজ এই উপলক্ষে প্রথম সক্রিয় উপযোগী হয়ে ওঠে। দ্বিতীয়ত, বয়কট আন্দোলনের ফলে ভারতীয় শিল্পের বিকাশ ঘটে। ভারতীয় সুতি বস্ত্রের চাহিদা ও মর্যাদা বাড়ে। তাঁত শিল্প পুনর্জীবিত হয়। সর্বোপরি বিদেশি পণ্য নির্ভরতার বহুলাংশে হ্রাস পায়। তৃতীয়ত, বয়কট ও স্বদেশিকতার জোয়ারে বিদেশি শিক্ষা বর্জন করে জাতীয় শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ। অরবিন্দের দক্ষতায় বেঙ্গল ন্যাশনাল কলেজ, কারিগরি ও বিজ্ঞান পঠন পাঠনের ব্যবস্থা। বাংলার বাইরে অন্ধ্র, মহারাষ্ট্রে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার ঘটে। পরনির্ভরতা ত্যাগ করে স্বনির্ভরতার কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তার চেতনাকে শাসক শক্তির অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে উদ্দীপিত করে তোলার অভিজ্ঞতা বঙ্গভঙ্গ আন্দোলনের প্রধান অবদান। সামগ্রিকভাবে যে প্রশ্ন উঠতে পারে তা হলো, 100 বছর অতিক্রান্ত হওয়ার পরে এখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের তাৎপর্যতা আমরা কোথায় অনুসন্ধান করব? বলা প্রয়োজন যে অন্তত 4টি প্রসঙ্গে এই ঐতিহাসিক আন্দোলন আজও মূল অনুধাবনের দাবি রাখে। প্রথমত, বাঙালিরা জাতিসত্তার যে তাৎপর্য 1905 সালে উদ্ভাসিত হয়েছিল তা এখন প্রবহমান। এ কথা স্বীকার্য যে 1947 সালের 15ই আগস্টের দেশ বিভাগ তার আগের 1 বছর ব্যাপী বারংবার দাঙ্গা বাঙালি জাতিসত্তার ঐতিহ্যকে কলুষিত করেছিল। তথাপি এই কলুষের তিমির নাশ করে ঐতিহাসিক ভাষা আন্দোলনে সংগঠিত হয়েছে ওপার বাংলায়। দ্বিতীয়ত, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পাশ্চাত্যের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের বিভিন্ন রণকৌশল, গণমাধ্যম ও সংবাদপত্রের মাধ্যমে জনমত গঠন, শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থা ব্যতি রেখে বিকল্প স্বদেশি শিক্ষা, শিল্প, গ্রামোন্নয়নের উদ্যোগ, বিদেশিদের বয়কট এবং সর্বোপরি সাম্রাজ্যবাদী শাসনের অবসানে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। বঙ্গভঙ্গ আন্দোলনের পর শতবর্ষ অতিবাহিত হয়েছে, কিন্তু এখনও সেই বঞ্চিত শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হতে পারেনি। তথাপি সেই অবিলতার অন্ধকার ছিন্ন করে ভারতে ধর্মনিরপেক্ষ শক্তিগুলির সমাবেশ জয়যুক্ত হয়েছে। সেই জয়কে সংহত করার জন্য সংগঠিত ও সুদূরপ্রসারী অভিযানের প্রয়োজন। তার প্রেরণা আসবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য থেকে। বন্ধুগণ, আলোচ্য বিষয় এখানেই শেষ হলো। ভিডিওটি আপনাদের মনোপুত হলে অতি অবশ্য সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবেন না। যেন আপনাদের সুস্থ ও সবল জীবন কামনা করি। ধন্যবাদ।